এই মেয়ে যেই দিন থেকে এই বাড়িতে পা রাখছে সেই দিন থেকে এই বাড়ির সুখ শান্তি সব চলে গেছে। কি যে পাপ করছি, এই অনাথ মেরে বউ হিসেবে পাইছি, মরেও তো যেতে পারিস রে তুই। তোমার মতো বউয়ের সাথে আমি সংসার করতে চাই না। আমার জীবনটাকে একবারে নরক বানিয়ে দিয়েছিস। এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো মেয়ে এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর এই বাড়িতেও তোমার কোনো দরকার নেই। আর এই সমাজ থেকে বের হয়ে যাও, এই বাড়ি থেকেও বের হয়ে যাও, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। কবিতা ছিল এক অনাথ। তার মা বাবা ছোটবেলায় মারা যায়। তখন থেকে সে সৎ মায়ের কাছেই বড় হয়। তারপর সে বিয়ে করে অতুলকে। অতুল ছিল একজন ব্যবসায়ী। কবিতা তার শ্বশুর বাড়িতে শাশুড়ি ও ননদের সবসময় কথা শুনতে হয়, কারণ কবিতা দেখতে একদম কুশ্রী ছিল, আর যেহেতু তার মা বাবাও ছিল না। এই যে এখানে আমার সব ডিশ আছে, পরিষ্কার করে ধুয়ে আমার আলমারিতে রেখে দিও। এখন আমি কলেজে যাচ্ছি, কলেজ থেকে ফিরে যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন পাই। আর যদি তার না হয় তাহলে দাদাকে বলে দিব। কিছুদিনের শাস্তি নিশ্চয়ই তোমার মনে আছে। কবিতা তার ননদকে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, কারণ তার ননদের মুখে মুখে কথা বলার অধিকার কবিতার ছিল না। একদিন কবিতা তার ননদকে বলেছিল যে একটু পরে তার কাজটি করবে। তার জন্য তার ননদ কবিতার হাত আগুনে পড়িয়ে দেয়। আর তার দাদাকে যখন কবিতা এইসব বলতে চায়, তখন তার দাদা আরও বেশি করে তার হাত পড়িয়ে দেয়। তাই কবিতার সাহস নেই তার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। এই মহারানী, আমার চা কই? এত বেলা যে হয়ে গেছে, তবুও নিজের কাজ কি শেষ হয়নি? এখনই চা নিয়ে আসো আমার জন্য। শাশুড়ির কথায় কবিতা কাপড় কাচা ছেড়ে রান্নাঘরের চা তৈরি করে শাশুড়িকে চা এনে দেয়। তবুও তার শাশুড়ি কথা শোনাতে আর ছাড়ে না। ছি, এটা চা না তোমার মতো কস্ত্রী দেখতে কালো জল। আমি এই চা খাবো না। এখনই যাও আর আমার জন্য ভালো করে দুধ বেশি দিয়ে চা নিয়ে আসো। কবিতা আর কি বলবে, তাদের কথা তাকে যে শুনতেই হবে। তখনই অতুল কাজে যাওয়ার জন্য বের হয়। কবিতা, আমার খাবার কোথায়? অতুলের কথায় কবিতা তার শাশুড়িকে চা দিয়ে আবারও দৌড়ে অতুলের জন্য খাবার বেড়ে দেয়। ছি, এইসব রুটি কে খায়? রুটিগুলো দেখতে তোমার পোড়া কালচে মুখের মতো। এতদিন শেখানোর পরও ভালো খাবার তৈরি করতে পারো না। কি আছে তোমার মধ্যে বলো তো? না করেছো পড়ালেখা, না আছে টাকা পয়সা, না আছে জ্ঞান বুদ্ধি, না দেখতে সুন্দর। গায়ের চেহারা দেখলেও বমি আসে। তোমার মা বাবা তো মরে ভূত হয়ে গেছে। মা বাবাকে তো খেয়ে ফেলেছো, আর আমার ঘরে চেপেছো। আর আমার এই রকম ভূতনির সাথে সংসার করতে হচ্ছে। ঠিক বলছিস খোকা, আমাকে চা দিয়েছে, সেটাও একদম তার মতো দেখতে। শুধু এই বাড়ির বউ বলে ওর হাতের বানানো জিনিস খাই, না হলে ওর জিনিস স্পর্শও করতাম না, দেখলেই বমি আসে। কবিতাকে বাড়ির সব কাজ করার পরও সব সময় অপমানিত হতে লাগে। সে শুধু চুপ করে এক মৃত ব্যক্তির মতো দাঁড়িয়ে থাকে। একদম মুডটাই খারাপ হলো। মা, আমি দোকানে খেয়ে নিব। যদি সামান্য আমাদের জন্য খাবারও বানাতে না পারো, তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে এই বাড়িতে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। অতুল বের হলেই তার শাশুড়ি কবিতাকে মারতে থাকে। মা, আমার লাগছে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো ভালো করে রান্না বান্না করার জন্য। হ্যাঁ, লাগার জন্যই দিচ্ছি। আমার হাতটাই ব্যথা হয়ে গেল। এটা মানুষের শরীর না লোহা? যবে থেকে এই মেয়েটা আমাদের এই বাড়িতে এসেছে, এই বাড়িটার সুখ শান্তি সব যেন উড়ে গেছে। আজকে বড় খোকাকে সকালবেলা না খেয়ে যেতে হলো। আর এখানে কোনো নাটক না করে যাও, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও।
আর মেয়েটা আসে কলেজ থেকে, খাবার লাগবে। কবিতাকে যখন তার শাশুড়ি অনেক জোরে জোরে মারে, কবিতার ছোট্ট মেয়ে মিষ্টি সব কিছু উকি মেরে দেখে। কবিতা শাশুড়ির হাতে মার খেয়ে সারা শরীরে মারের দাগ নিয়ে আবারও রান্না করতে যায়। মা তোমাকে অনেক মেরেছে তাই না? তোমার কষ্ট হচ্ছে, আমি ফু দিয়ে দেই, তাহলে তোমার কষ্ট আর হবে না। না না মা, মায়ের কষ্ট হচ্ছে না, মা সব কিছুই সহ্য করতে পারে মিষ্টির জন্য। কবিতার মেয়ে মিষ্টি তার মায়ের মতোই দেখতে কালো, তাই তাকেও তারা কেউ পছন্দ করে না। কবিতা রাতে সবাইকে খাইয়ে দাইয়ে সব কাজ সেরে আরাম করতে যায়, তখনও তার শান্তি নেই। অতুলের শারীরিক নির্যাতন। কবিতা ঘরের এক কোণে মুখে হাত দিয়ে হাউ হাউ করে কান্না করে, জোরে সে কান্নাও করতে পারে না। আর কত কষ্ট করব, এত কিছুর পরও শান্তি নেই। মা বাবা তোমরা কোথায় চলে গেছো? আমাকে কেন অনাথ বানিয়ে দিয়ে চলে গেছো? আমাকেও না তোমার সাথেই নিয়ে যেতে পারতে। মাকে এভাবে কান্না করতে দেখে কবিতার মেয়ে মিষ্টি মায়ের কাছে আসে। মা তুমি কান্না করো না, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। তুমি কান্না করো, আমারও যে অনেক কান্না পায় মা। না না মা, আমি কান্না করি না, কারণ আমার যে সাহসী মেয়ে আছে, সে যে আমার খেয়াল রাখে, তাই আমার কোনো কষ্ট হয় না। কবিতা নিজের মেয়েকে দেখেই সব কষ্ট নিজের বুকের ভিতরে রেখে চুপ করে থাকে, কারণ কবিতা চায় না তার মতো তার মেয়েও কষ্ট পাক। সর্বনাশ সর্বনাশ, নোংরা করে দিল। এই মেয়ে, তোকে কতবার যে বলছি আমার পুজোর জিনিসে হাত দিবি না। তোকে এই ঘরে আসার অনুমতি কে দিল? তোকে যে বলেছি তুই একদম তোর মায়ের মতো, যে জিনিসে হাত দিবি সেটাই নোংরা হয়ে যাবে। ঠাকুমা, আমি তোমার কোনো জিনিস হাত দিইনি, বিশ্বাস করো, আমি তোমার কোনো জিনিসে হাত দিইনি, আমি তো শুধু ঠাকুর দেখতে এসেছি। দোষ করেছিস, আবার মুখের উপর মিথ্যে বলছিস। একদম তুই তোর মায়ের ব্যবহার নিয়েছিস, তোর মায়ের মতোই হয়েছিস। কবিতার শাশুড়ি তার মেয়েকে অনেক জোরে থাপ্পড় দেয়, তাই তার মেয়ে জোরে জোরে কান্না করে। তাই শুনে কবিতা দৌড়ে নিজের মেয়ের কাছে আসে। কি হয়েছে মিষ্টি, তুই এত জোরে জোরে কান্না করছিস কেন? মা দেখো না, ঠাকুমা আমাকে বলছে, আমাকে থাপ্পড় মারছে। আমি ঠাকুমার কোনো জিনিসে হাত দেইনি, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কিন্তু ঠাকুমা আমাকে বিশ্বাস করে না, বলছে আমি নাকি আমি একদম তোমার মতো হয়েছি, খুব খারাপ। এই মেয়ে আবার মিথ্যা বলিস? পোড়ামুখী অপয়া, একদম মার মতো কালো কুশ্রিত অনাথ মেয়ের মতো। তোকে কেউ আমরা দেখতে পাই না। এই বাড়ি থেকে তোর মা তুই চলে যাবি। তুই আর তোর মা সমাজে একটা কলঙ্ক। তোদের মতো মেয়ে ছেলে বেঁচে থাকার অধিকার নেই, বুঝলি? মা আপনাকে আমি কিছু বলি না, আপনারা আমাকে যা বলেন আমি মাথা পেতে নেই। কিন্তু মা, ও আমার একটা বাচ্চা, আর ও তো আপনাদের রক্ত শুধু, ওর গায়ের রং কালো, তাই ওকে আপনি এভাবে বলবেন না। আমি ওর মা, আমার অনেক কষ্ট হয় মা। তাই বুঝি? অনেক কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়।
তোমার মতো ওনাদের একটা মেয়েকে আমরা এই বাড়িতে বউ করে এনেছি। এই বাড়িতে তুমি আর তোমার এই অপয়া মেয়ের কোনো অধিকার নেই। যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমরা যা বলবো, যেভাবে চালাবো সেভাবেই থাকবে, আর না হলে এই বাড়ি থেকে চলে যাবে। কবিতার শাশুড়ি ও তার স্বামী সব সময় কবিতাকে আর তার মেয়েকে ওই বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু কবিতা চায় না তার মেয়েও তার মতো করে অনাথের মতো বড় হোক। তাই সে সেই বাড়ির সবার দেওয়া অপমান সহ্য করে। মিষ্টি, তোর অনেক লেগেছে না? আমাকে ক্ষমা করিস মা। তোর এই হতভাগিনী মা তোকে সুখ দিতে পারেনি, শুধু জন্মই দিয়েছে এই নরকের মধ্যে। না না মা, তুমি কোনো ভাবতে হবে না, আমার লাগেনি। ঠাকুমা তো আস্তে করে আমার গালে একটা থাপ্পড় দিয়েছে, তাতে আমার কিচ্ছু হয় না। কবিতা নিজের মেয়ের মুখে কষ্ট হচ্ছে না শুনে তার বুক ফেটে যাচ্ছে। তার এইটুকু মেয়ে কষ্ট লুকাতে শিখে গেছে। যেখানে তার বয়সী মেয়েরা মা বাবা ঠাকুমা পিসির আদরে বড় হচ্ছে, আর সে কিনা এত কষ্টের মাঝেও ঠিক আছে বলছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কবিতা সারা দিন বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর তাদের অপমান মারধর সব কিছু সহ্য করে, আর রাতে অতুলের শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। একদম তোমার পছন্দের মতো, তুমি না করতে পারবে না। দেখো দেখো। কে? ও মা, কি সুন্দর দেখতে, মিষ্টি, গায়ের রংখানি ফর্সা, দুধে আলতার মতো। কে খোকা এই মেয়েটি? আরে মা, এ হলো তোমার বৌমা। আমি দ্বিতীয় বিয়ে করেছি, তোমার পছন্দ মতো বৌমা নিয়ে এসেছি। এখন তোমার ঠিক পছন্দ হবে। সত্যি সত্যি খোকা? ও মা, এ তো ভালো কথা। আমি এত সুন্দরী ছেলের বউ পেয়েছি। এ হলো আমাদের বাড়ির লক্ষ্মী, ওই কালো ডাইনিটার মতো না। তাই নাকি দাদা? এটা আমার বৌদি। সত্যি বৌদি, তুমি খুব সুন্দর। আমার দাদার সাথে তোমাকে দারুণ মানিয়েছে। এখন তুমি আর আমি ঘুরতে যাব, অনেক অনেক শপিং করব। আমাকে তুমি বন্ধু ভেবো, ননদ না। অতুলের দ্বিতীয় বিয়েতে বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু কবিতা দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। বাবা, তুমি কেন বিয়ে করেছো? মায়ের তো অনেক কষ্ট হচ্ছে। আমার মা তো আছে, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে কেন করলে? এখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? বাবা, তুমি খুব খারাপ। তুমি আমাদের কষ্ট দিয়েছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। চুপ কর, বাচ্চা বাচ্চাদের মতো থাকবে। এই বাড়িতে তোমরা থাকতে চাইলে থাকবে, না চাইলে চলে যাবে। তোমরা চলে যাও। এমনিতেও তোমাদের এই বাড়িতে কোনো দরকার নেই। কেউ চায় না তোমরা এই বাড়িতে থাকো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। তোমার মায়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। তুমি একটা ডাইনি, তোমাদের দেখলে দিন খারাপ যায়। তোমরা এই বাড়ি থেকে চলে গেলেই আমরা বেঁচে যাই। অতুলের দ্বিতীয় বিয়েতে তার শাশুড়ি ও ননদ অনেক খুশি হয়েছে, কিন্তু কবিতার বুক ফেটে যায়, কিন্তু সে কিছুই বলে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কবিতা ওই বাড়িতে শুধু চাকরের মতো কাজ করে। তারা এতটাই খারাপ হয়ে যায় যে তার ছোট্ট মেয়ে মিষ্টিকে দিয়েও কাজ করিয়ে নেয়। এভাবে অনেক দিন আরও কেটে যায়। কবিতা শুধু অতুলের ঘরে সাফাই করা ছাড়া আর যাওয়া হয় না। একদিন কবিতা সহ্য করতে করতে তার সহ্যের সীমা যেন ছাড়িয়ে যায়। তাই সে নিজের মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে চলে যায় সেই বাড়ি থেকে। আহ, এই মহারানীর কি আজকে এখনো ঘুম ভাঙলো না? আমাদের চা এখনো হইল না। কখন যে আমি চা খাবো? কেন যে এই মহারানীকে এই বাড়িতে রেখেছি? মা, কবিতা কোথায়? আমাদের ব্রেকফাস্ট এখনো দেয়নি। মা, আমি কলেজ যাব। ওই বড় বৌদি কোথায় গিয়েছে? এখনো আমাদের রান্না হয়নি। আমি খাবো, আবার কলেজে যাব। তাকে এখন আচ্ছা করে সাহায্য করতেই হবে কিন্তু দাদা, না হলে সে আমাদের মাথায় চড়ে নাচবে।
অতুল বাইরে থেকে অনেকক্ষণ থেকে দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, কিন্তু কোনো আওয়াজ আসে না। তার জন্য তারা বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে গিয়ে দেখে সেখানে কবিতা আর তার মেয়ে নেই। পড়ে আছে শুধু কয়েকটা ছেঁড়া জামা কাপড় আর একটা বিছনার চাদর, দুটো বালিশ আর একটা কেথা, যেগুলো তারা কবিতা ও তার মেয়েকে দিয়েছিল। ও চলে গেছে মনে হয় মা, ভালোই হয়েছে, যাক একাই চলে আসবে। বাইরে যখন খেতে পারবে না তখন আবার ঠিক চলে আসবে। ওর আর কে আছে, অনাথ একটা মেয়ে, মা বাবাকে তো সেই জন্মের পরে খেয়েছে, আমরা ছাড়া তার আর কে আছে এই পৃথিবীতে। কে জানতো ওর এই সুন্দর চেহারার পিছনে এত বড় ভয়ঙ্কর রূপ ছিল। বড় বৌমা কত ভালো ছিল, ও আমাদের খেয়াল রাখতো। আমাকে কোনো কাজ করতে হতো না, সকালবেলায় চা এনে দিত, আমি শুধু বসে বসে পায়ের উপর হাত তুলে খেতাম, আর ওর সাথেই আবার খারাপ আচরণ করতাম। তবুও কত ভালো ছিল। আর হায়, এই ছোট বৌমা একটা নাগিন নাগিন, কি খারাপ কাজ করেছি আমি, আমার কপাল আমি নিজেই পোড়াইলাম। হায় হায়। এসব কাজ আমি আগে কখনো করিনি। বড় বৌদি ছিল, সে নিজেই একা হাতে সব কাজ করেছে, আমি শুধু ওকে হুকুম দিয়েছি আর ওর সাথে খারাপ ব্যবহার করেছি। আর ছোট বৌদিকে বললাম সে খুব ভালো সুন্দর, তাই সেজন্য আমার সাথে বন্ধুর মতো আচরণ করে। আর ও কিনা আমাকে এখন এত এত কাজ করাচ্ছে। ও কত খারাপ, আর বড় বৌদি কত ভালো ছিল। আমি এটা কি করলাম, নিজের কপালটাকে নিজেই পোড়ালাম। মালিনী, আর কত কাজ করব, আর বেশি দিন বাঁচবো না। তুমি এত শয়তান ডাইনি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো শয়তান। আগে বিয়ে করার আগে ভাবনি এই শয়তানটাকে কেন বিয়ে করে নিয়ে এসেছো? তখন তো সুন্দরী বউ চাই, এখন নাও সুন্দরী বউয়ের ঠেলা বোঝো। আহা, কবিতা কত ভালো ছিল, ও সব সময় চুপচাপ কাজ করেছিল, আমি ওকে মেরেছি। ও কখনো মারা তো দূরের কথা, মুখে তর্ক করারও সাহস পায়নি। আমাকে ক্ষমা করিস কবিতা, আমার মেয়ে, আমি একটা রাক্ষস বাবা, তোরা আমাকে ক্ষমা করিস, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস। এখন অতুল, ওর মা বোন সবাই নিজেদের ভুল বুঝতে পারে আর অনেক এখন পস্তায়, কিন্তু তাতে কোনো লাভ নেই, কর্মের ফল যে পেতেই হয়। মা মা, আমি না স্কুলে ফার্স্ট হয়েছি, আমাকে মাস্টার বলেছে আমি জীবনে অনেক বড় হব। হে মা, আমি অনেক বড় হব, বড় হয়ে চাকরি করব আর তোমার সব দুঃখ শেষ করব। আমি অনেক খুশি মা, তুমি একদিন অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। কবিতা এখন নিজের মেয়ে মিষ্টিকে নিয়ে অনেক দূরে থাকে। মিষ্টিকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। কবিতা এখন কাজ করে নিজেই সংসার চালায়, এখন তারা অনেক সুখে আছে। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।